আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ভালো আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে আজকের বিশেষ কর্মশালায় স্বাগতম। বিষয়বস্তু হচ্ছে, দেখো, সৃজনশীল প্রশ্নের ধরন। আমরা জানি যে এখনকার কারিকুলামে তোমরা পরীক্ষায় পারফর্ম করছো সৃজনশীল প্রশ্নের উপরে, তাই না? ক্রিয়েটিভ কোয়েশ্চেন এবং উত্তর লিখনের নিয়ম কানুন ও পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান। অংশগ্রহণকারী যেহেতু দশম শ্রেণী এবং তোমরা SSC 2026, সঙ্গত কারণে খুবই গুরুত্বপূর্ণ। কেন? যেহেতু তোমরা নবম শ্রেণী পর্যন্ত এই ক্যাটাগরিতে পড়াশোনা করো নাই, সৃজনশীল পদ্ধতিতে নতুন কারিকুলামে পড়াশোনা করেছো, তাই না? তাহলে দশম শ্রেণীতে আসার কারণে তোমাদেরকে সিলেবাস শর্ট করা হয়েছে এবং এই সৃজনশীল পদ্ধতিতেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তাই এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেবার জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার এই পদক্ষেপ নিয়েছেন। সে কারণে অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মশালা শুরু করছি। বিষয় ব্যবসায় উদ্যোগ, ইংলিশ ভার্সন বিজনেস এন্টারপ্রেনারশিপ। উপস্থাপনায় আমি মোহাম্মদ আহসানুল হক রিঙ্কু, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। দেখো, যেহেতু 2026 সালে পরীক্ষার্থী, তোমাদের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, তাই না? এই বিষয়ের সিলেবাসে 7টা অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অধ্যায় 1, 2, 3 বাদ স্কিপ করে 4 আবার সংক্ষিপ্ত করা হয়েছে। ওখানে মালিকানা ভিত্তিক যে 5 প্রকার ব্যবসা রয়েছে তার 3 প্রকার নেওয়া হয়েছে। এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, তাই না? মনে আছে তো? সমবায় এবং রাষ্ট্রীয় ব্যবসায় কিন্তু পড়তে হবে না। ব্যবসায় পরিকল্পনা, ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, বিপণন অর্থাৎ মার্কেটিং সাইটটাতে যাওয়া এবং ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা। বুঝতে পারছো? এই সিলেবাস তো তোমাদের কাছে ক্লিয়ার। যেহেতু এই অধ্যায়ের উপরে সবকিছু মিক্স, আমাদের ফিনান্সের জন্য ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ফিনান্স একটা পার্ট, ব্যাংকিং একটা পার্ট, এবং এইগুলোর উপরে ক বিভাগ, খ বিভাগ, ফিনান্স ব্যাংকিং বিভাগ করা হবে, এরকম কোনো বিভাগ এখানে থাকবে না। তবে এইবার 2026-এর জন্য নতুন প্রশ্ন পদ্ধতি প্রণয়নের প্রশ্নের ক্যাটাগরিতে চেঞ্জ আনা হয়েছে। সেই চেঞ্জগুলো কি কি? তোমাদের আগে শুধু বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উপর পরীক্ষা দেওয়া লাগতো। এখন তোমাদের 3টা বিভাগে পরীক্ষা দিতে হবে। একটা হলো MCQ, তারপরে MCQ এর পরে আরেকটা প্রশ্ন দেওয়া হবে যেখানে শর্ট কোশ্চেন এবং CQ ক্রিয়েটিভ কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন একসাথে থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন যেহেতু একটা পার্ট থাকবে, এখানে 30 নম্বর থাকবে। কত নম্বর থাকবে? 30 মার্কস থাকবে। কি কি 30 মার্কস? বহু নির্বাচনী প্রশ্নে তোমরা জানো যে 3 ধরনের বহু নির্বাচনী প্রশ্ন থাকে, কি তাই না? কয় ধরনের? 3 ধরনের। একটা হলো সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, একটু এটাতে সমস্যা হচ্ছে। আর একটা হলো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন। আর একটা হলো অভিন্ন তথ্যভিত্তিক একটা ভিন্ন পরিস্থিতি উপস্থাপন করা হবে, যেখানে তোমার পরিস্থিতি বিবেচনায় বইয়ের ভিতরে যে জ্ঞান অর্জন করেছো সেগুলো প্রয়োগ করে তুমি উত্তর করবা, কি তাই না? এখন এই সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন, এখানে তো আলাদা করে পারফর্ম করার কিছু নাই, তোমাকে আলাদা করে লিখতে হবে না, জাস্ট তোমার বৃত্ত ভরাট করতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে তোমাকে উত্তর খুঁজে বের করা, তাই না? তোমরা সাধারণ বহু নির্বাচনী কেন বলা হয়েছে? একটা কমপ্লিট একটা ছোট্ট কোশ্চেন দেওয়া থাকবে এবং 4টি ইন্ডিপেন্ডেন্ট অপশন দেওয়া থাকবে। কয়টি অপশন দেওয়া থাকবে? যেমন একটা কোশ্চেন মার্ক দিয়ে একটা প্রশ্ন দেওয়া থাকবে, আর নিচে ক, খ, গ, ঘ এরকম 4টা অপশন থাকবে। এটা তোমরা অলরেডি জানো। এবং এখান থেকে তোমার একটা কি উত্তর থাকবে, বাকিগুলো বিক্ষেপক থাকবে। উত্তর নয়, এরকম প্রশ্ন সেট করা থাকবে। তোমাকে এই সঠিক উত্তরটি বেছে নিয়ে বৃত্ত ভরাট করতে হবে। একইভাবে বহু পদী সমাপ্তি ইনকমপ্লিট একটা বাক্য থাকবে, তোমাকে বহু পদ নিয়ে বাক্য পূরণ করতে হবে। অর্থাৎ এখানে তোমরা জানো যে ইনকমপ্লিট একটা বাক্য থাকবে, নিচে রোমান অক্ষরে 1, 2, 3 এর 3টে অপশন দেওয়া থাকবে। মাহাদি না, 3টে অপশন দেওয়া থাকবে। এই অপশনগুলো তোমাকে সেট করা থাকতে পারে প্রশ্নের মধ্যে। 1 একটা অপশন, 2 একটা অপশন, 1, 2, 3 আর একটা অপশন দেওয়া থাকতে হবে। অথবা কোনো প্রশ্নে থাকবে 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3, তাই না? তোমাকে একাধিক অপশন, এক বা একাধিক অপশন মিলে এই বাক্যটি পূর্ণ করতে হবে।
এরপরে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। দেখো এখানে তোমাকে একটা ভিন্ন পরিস্থিতি দাঁড় করানো হবে, ভিন্ন পরিস্থিতি, একটা উদ্দীপক দেওয়া থাকবে। এই উদ্দীপকের উপরে নিচে 2টা বা 3টা অথবা একটা প্রশ্ন দেওয়া থাকতে পারে। এই পরিস্থিতির উপরে তোমাকে নিচে তোমাকে এই সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, আবার কি বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে, তোমাকে উত্তর করতে হবে। প্রশ্নের নিয়ম দেখো, কি করবা, প্রশ্ন পড়বা, প্রশ্ন পড়ে সাথে সাথে যে উত্তর, সেই উত্তরটি বৃত্ত ভরাট করবা যদি তুমি কনফার্ম হও। যদি তুমি কনফার্ম হয় এটাই উত্তর, প্রশ্নের মধ্যে না দাগিয়ে সরাসরি বৃত্ত ভরাট করবে উত্তর অপশনে। ক্লিয়ার? এখন আসো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নতুন সংযোজন 2026 এসএসসি। এর মধ্যে বিষয় ভিত্তিক, বিষয়ের উপর ভিত্তি করে এক একভাবে এক একটা সাবজেক্টের জন্য এক এক ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। তো ব্যবসায় উদ্যোগে তোমার পুরো এই 7টা অধ্যায় থেকে 15টা প্রশ্ন সেট করা হবে। কয়টি প্রশ্ন? 15টা প্রশ্ন সেট করা হবে। এই 15টা প্রশ্নের মধ্যে তোমাকে উত্তর করতে হবে কয়টা? 10টা। প্রত্যেকটা প্রশ্ন এর নম্বর হচ্ছে 2। তুমি পাবা 10টা প্রশ্ন পারফেক্টলি আনসার করলে পাবা কত? 20। কত সময় নিয়ে লিখবা? কত সময় নিয়ে? মোটামুটি নম্বরকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, যে কোনো প্রশ্নের নম্বরকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, তাহলে বলো 20 নম্বরের জন্য কত সময়? কত? 40 মিনিট। 20 নম্বরের জন্য কত? 40 মিনিট। তাহলে ম্যাক্সিমাম 40 মিনিট দেওয়া হয়েছে বোর্ড থেকে, যারা পরিকল্পনা করেছেন। কত মিনিট? বলা হচ্ছে যে তোমার একটা প্রশ্নের উত্তর পারফর্ম করতে, লিখতে 3 থেকে 4 মিনিট। কয় মিনিট বলো? 3 থেকে 4 মিনিট। এই অনুযায়ী তুমি এভারেজ যদি করো তাহলে 3.5 মিনিট হলো স্ট্যান্ডার্ড টাইম। কয় মিনিট? ম্যাক্সিমাম 4 মিনিট। 3.5 মিনিটের মধ্যে তোমার প্রশ্নের উত্তর শেষ করবে। এখন যেহেতু নতুন সংযোজন, এই প্রশ্ন নতুন না বলো? নতুন। এখন তুমি এই 2 নম্বর প্রশ্নের উত্তর লিখবার জন্য কতটুকু লিখবা? কতটুকু লিখবা? বলা হচ্ছে তোমার 5 বাক্যের অধিক নয়। উত্তর বলো দেখি কত হবে? 5 বাক্য। দেখো বাক্য লাইন আবার মিলায় না, যে 5 লাইন মানে 5 বাক্য নয়। তোমার এক বাক্য 2-3 লাইন হতে পারে, এক বাক্য 2-3 লাইন হতে পারে। তাহলে তুমি কি করবা? তোমার এই 2 নম্বর প্রশ্নের উত্তর লিখতে তুমি ম্যাক্সিমাম কয় বাক্যে লিখবে? 5 বাক্যে। এবং কত সময় নিবা তুমি? 3 থেকে 4 মিনিট। তাহলে ম্যাক্সিমাম 10টা প্রশ্নের উত্তর লিখতে আমরা চেষ্টা করব 35 মিনিটের মধ্যে শেষ করতে। কয় মিনিট বলো? লিখে নাও যে 10টা প্রশ্নের উত্তর লিখতে 35 মিনিট সময় নিব। 35 মিনিট। একটা প্রশ্নের উত্তর লিখতে, তুমি দেখো মাহাদির, একটা প্রশ্নের উত্তর লিখতে আমি 3 থেকে 4 মিনিট সময় নিব। 3 থেকে 4 মিনিট। ফার্স্ট করো। একটা প্রশ্নের উত্তর লিখতে 3 থেকে 4 মিনিট নিব। 10টা প্রশ্নের উত্তর লিখতে 35 থেকে 40 মিনিট নিব। কয় মিনিট? কয় মিনিট? 35 থেকে 40 মিনিট। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে ম্যাক্সিমাম 5 বাক্যে। ম্যাক্সিমাম 5 বাক্যে। এবার প্রশ্নের ধরন কেমন হবে? তোমরা অনেক জায়গায় সাপোর্টিং বুক থেকে দেখো, বইয়ের মধ্যে এক্সারসাইজ দেওয়া আছে, সেটাতে দেখো। তোমার এই ধরনের প্রশ্নগুলো সরাসরি আমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন হয় সরাসরি বই থেকে, এরকমও হতে পারে। আবার বই থেকে নয়, বরং তোমাকে পড়াতে গিয়ে আমি অনেক ধরনের ফার্দার ইনফরমেশন দিই, তাই না? যেমন যদি তোমাকে বলা হয় যে নিষ্কাশন শিল্পের উদাহরণ মনে করো, নদী থেকে মাছ সংগ্রহের কথা বলা আছে, অথবা বন থেকে কাঠ সংগ্রহের কথা বলা আছে, তাই না? বন থেকে কাঠ সংগ্রহের কথা বলা আছে। আমি এবার নদী থেকে মাছ সংগ্রহের কথা তোমাকে বোঝাতে গিয়ে নদী থেকে মাছ সংগ্রহের কথাও বলেছি। এটি কি ফার্দার এক্সপ্লেনেশন না? তোমার বইয়ের যে উদাহরণ দেওয়া আছে এর বাইরে আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে চেয়েছি। এই বোঝানো থেকে যে একটা নতুন তথ্য পাইলাম, সেখান থেকেও তোমার একটা নতুন প্রশ্ন তৈরি হতে পারে। বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা সর্বোচ্চ 5 বাক্যে লিখবো এবং 3 থেকে 4 মিনিটের মধ্যে, 35 থেকে 40 মিনিটের মধ্যে লিখবো। ওকে? ওকে। এবার এখানে কিন্তু ক বিভাগ এবং খ বিভাগ থাকতে পারে। তুমি যখন যে বিভাগ শুরু করবা, ক বিভাগ মনে করো সংক্ষিপ্ত প্রশ্ন 15টা দেওয়া আছে, তুমি ক বিভাগ লিখবার পরে 15টা থেকে 10টা লেখা শেষ করবা, তারপরে খ বিভাগ মানে সৃজনশীল প্রশ্নের অংশে যাবা।
এবং এই 15টার মধ্যে থেকে যে 10টা তুমি সিলেক্ট করবা, তুমি যে কোনোটা দিয়ে শুরু করতে পারো। সিরিয়াল মেনটেন করতে হবে এমন নয়, তবে সিরিয়াল মেনটেন করা কি উত্তম নয়? উত্তম কি না? যেটা উত্তম তুমি কিন্তু জানো, তাহলে উত্তম করে তুমি লেখবার চেষ্টা করবা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি স্পষ্ট করে লিখবা। কি লিখবা? যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক বিভাগ, লেখার পরে তুমি 1 2 3 4 আছে, 1 তুমি বোর্ডের মাঝখানে লিখবা, খাতার মাঝখানে লিখবা, লেখার পরে উত্তর লিখবা, লেখার পরে স্যারকে হ্যাঁ ওকে, তারপরে তুমি উত্তর লিখবা। যে ক মনে করো 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ অথবা ক দেওয়া আছে, ক লেখার পরে স্পেস দিবা আলাদা করবার জন্য, যে খ ক এর সাথে সম্পর্ক নেই, খ উত্তর আলাদা, কমপ্লিট আলাদা। এই বুঝতে পারছো? পারবে না? আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখবো আর কি, যে কিভাবে লিখবো। ওকে, এবার আমরা একটু দেখতে চাই যে সৃজনশীল প্রশ্ন তোমার নতুন প্রশ্নের কাঠামো অনুযায়ী, আগে তো 70 নম্বর ছিল সৃজনশীল থেকে, 11টা থেকে 7টা, এখন কিন্তু সেইটা সুযোগ থেকে চেঞ্জ করে 8টা থেকে 5টা আনসার করতে হবে, যেহেতু 20 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে চলে গেল, তাই না? এটাকে জানি কিনা? যাই, রাইট। তাহলে এবার কয়টা সৃজনশীল প্রশ্নের উত্তর করবা? দেওয়া থাকবে কয়টা? 8টা। কি তাই না? তোমার অধ্যায় কয়টা? সংক্ষিপ্ত প্রশ্নের অধ্যায় কয়টা? 7টা দেওয়া আছে। প্রশ্ন করবে কয়টা? 8টা। তার মানে বুঝতে পারছো যে 8টা প্রশ্ন, যে কোনো একটা অধ্যায় থেকে তোমার 2টা প্রশ্ন করবে, এই তাই না? আবার একটা সৃজনশীল প্রশ্ন 2টা অধ্যায় থেকে হতে পারে, 2টা অধ্যায় থেকে হতে পারে। আমরা সেগুলো একটু দেখবার চেষ্টা করব যে এই সৃজনশীল প্রশ্নে ধাপ আছে, আমাদের জ্ঞানের স্তর। বলা হচ্ছে যে একটা সৃজনশীল প্রশ্নে 4 ধরনের দক্ষতা থাকে। কয় ধরনের? কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে জ্ঞান দক্ষতা। বলো প্রথমটা কি? দ্বিতীয়টা? তৃতীয়টা? চতুর্থটা? রাইট। তাহলে এই জ্ঞান দক্ষতা কি? তুমি কি লিখবা? জ্ঞান। মনে করো ক নম্বরে বলা হলো যে অংশীদারি ব্যবসায়ের সর্বনিম্ন সদস্য কতজন? কতজন? 2 জন। তাহলে এটাই তোমার জ্ঞান, এবং এটা তুমি সরাসরি বইয়ের মধ্যে শিখেছো। আর আমি প্রশ্নটাও করলাম ঠিক ওই উত্তরকে কেন্দ্র করে সরাসরি, তাই না? এটা তোমার জ্ঞান, এটা তোমার কি? জ্ঞানের অংশ। এবং তুমি যদি লেখো যে অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন, এইটুকু লিখবার কারণে শুধু 2 জন লিখবা না, শুধু 2 জন লিখলেও নম্বর দিবে, কিন্তু উত্তম হলো কি? অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। এর জন্য তুমি 1 নম্বর পাবা। ঠিক আছে? এরপরে দেখো অনুধাবন, কোন বিষয়ের অর্থ বোঝার দক্ষতা। দেখো খ নম্বরে যে ধরনের প্রশ্ন দেওয়া থাকে, ফার্দার এক্সপ্লেনেশন, সরাসরি বই থেকে থাকবে না, সরাসরি বই যা আছে তার আদলে আমি ভিন্ন একটা প্রশ্ন করব, এই তাই না? যেমন বন থেকে কাঠ সংগ্রহ করা বইয়ের মধ্যে লেখা আছে, আমি বললাম যে নদী থেকে মাছ সংগ্রহ করা, এটাও তো প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ, কি এটাও নিষ্কাশন শিল্প, তাই না? আমি এরকম প্রশ্ন করব। এখন কথা হচ্ছে যে তুমি কেন নিষ্কাশন শিল্প, এই লিসেন, তুমি যে জ্ঞানের মধ্যে এখানে 2টা অংশ আছে, আমরা নিচে পরেরটাতে দেখব। এরপরে প্রয়োগ, পূর্বের শেখা বিষয়কে নতুন পরিস্থিতিতে ব্যবহার করার দক্ষতা হচ্ছে, বলো দেখি কি দক্ষতা? প্রয়োগ দক্ষতা। প্রয়োগ দক্ষতা, তুমি জ্ঞানে যা বলেছো, অনুধাবনে যা বলেছো, তার প্রয়োগ করবা উদ্দীপক থেকে। এরপরে উচ্চতর দক্ষতা মানে কি? কোন বিষয়ের বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, সংশ্লেষণ করা এবং বিচার বিবেচনা করা। আমরা অনেক সময় ভেঙে বড় বিষয়কে ছোট করি, আবার ছোট থেকেই বড় করি, তাই না? তাই তো, যে আমি একটা রেডিওর ভিতরে কি আছে আমি খুলে খুলে দেখতে চাই, এবার দেখার পরে সমস্যাটা কোথায়, আমি সেটা দেখার পরে আবার সেটাকে কি করলাম? কানেক্ট করলাম। মানে বড় বিষয়কে ছোট ছোট করলাম, অ্যানালিসিস করলাম, আবার এটাকে কি করলাম? কানেক্ট করলাম। এরকম দক্ষতা যার আছে এটাকে বলা উচ্চতর দক্ষতা। প্রশ্নের মধ্যে আমরা কিভাবে উচ্চতর দক্ষতার প্রয়োগ করবো এটি আমরা এবার দেখার চেষ্টা করব। দেখো, যেহেতু ভিন্ন পরিস্থিতিতে তোমরা পরীক্ষা দিবা, মানে নতুন সৃজনশীল প্রশ্নের কাঠামোয়, জ্ঞানে শুধু জ্ঞান অংশ থাকে। কয় নম্বর বলতে দেখি? আমি বলেছি জ্ঞানের একটি উত্তর, 1 নম্বরের একটা উত্তর লেখার জন্য তুমি কয় মিনিট সময় নিবা? 2। সময়কে নম্বরকে 2 দিয়ে গুণ করবা। এই নম্বরকে কত দিয়ে গুণ করবা? বলো কত নম্বর? 1। তাহলে তুমি কয় মিনিট দিয়ে লিখবা? এখন এই 2 মিনিটের বরাদ্দ, তুমি হয়তো এটা 30 সেকেন্ডও লেখা হতে পারে,
40 সেকেন্ডও লাগতে পারে, 1 মিনিটও লেখা হতে পারে, বাকি সময় তুমি পরের প্রশ্নে দিবা। তাহলে এবার অনুধাবনে কয়টি স্তর আছে, কয়টি ধরনের, হ্যাঁ কয়টি লার্নিং আউটকাম আছে? 2 ধরনের, জ্ঞানমূলক দক্ষতা এবং অনুধাবনমূলক দক্ষতা এখানে রয়েছে। এই ঠিক আছে তো, জ্ঞানমূলক দক্ষতা এবং অনুধাবনমূলক দক্ষতা। আমরা প্রশ্নের মধ্যে যাচ্ছি, এখানে কয় নম্বর বরাদ্দ আছে? তুমি যদি জ্ঞানের অংশ পারফেক্টলি লিখতে পারো তাহলে 1 নম্বর, যদি জ্ঞানকে কেন্দ্র করে তুমি অনুধাবনমূলক অংশটুকু লিখতে পারো তাহলে আরেক নম্বর, মোট 2 নম্বর। এখন জ্ঞানের অংশ তুমি পারফেক্টলি লিখেছো কিন্তু অনুধাবনের অংশ তুমি লিখতে পারো নাই, তাহলে কয় নম্বর পাবা? অনুধাবনের অংশ লিখতে পেরেছো, কয় নম্বর পাবা? 2। কয় মিনিট সময় নিয়ে লিখবা? 4 মিনিট। এখন তোমার 3 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে। ক্লিয়ার? এইভাবে প্রয়োগে জ্ঞান অনুধাবন প্রয়োগ, এখানে 3 নম্বর বরাদ্দ আছে। 3টি প্যারা তুমি লিখবা, উত্তম, বুঝতে পারছো? 3টি প্যারায় তুমি লিখবা, সেগমেন্টে লিখবা। কেন? জ্ঞানের এক স্তর, জ্ঞানমূলক দক্ষতা একটা জায়গায় লিখবা, এই জ্ঞানকে কেন্দ্র করে তুমি অনুধাবনমূলক অংশ লিখবা, এরপরে এটাকে তুমি প্রয়োগমূলক অংশে ব্যাখ্যা করবা। তুমি 3 অংশ যদি পারফেক্টলি ব্যাখ্যা করতে পারো, রিলেট করতে পারো, তাহলে তোমার নম্বর থাকবে 3 নম্বর। 3 নম্বর থাকবে, এবং নম্বর যেহেতু 3, কত নম্বর, কত মিনিট নিয়ে লিখবা? 6 মিনিট। এখন 6 মিনিটের মধ্যে টার্গেট রাখবা, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এটাকে কি বলা হয়? টাইম ম্যানেজমেন্ট, যে আমি 6 মিনিটের মধ্যে এই 3 মিনিটের নম্বরটা, আমাকে উত্তরটা লিখতে হবে। ক্লিয়ার? একইভাবে উচ্চতর দক্ষতায় জ্ঞান অনুধাবন প্রয়োগ, উচ্চতর দক্ষতায় এখানে 4টা দক্ষতার স্তর আছে। কয়টি স্তর আছে? এবং 4টা দক্ষতার স্তরের জন্য 1, 2, 3, 4 নম্বর বরাদ্দ, এবং তোমার টার্গেট হচ্ছে 8 মিনিটের মধ্যে লেখা। যদি এইভাবে লেখো তাহলে খেয়াল করো, 2, 4, 6, 6, 6, 12 আর 8, 20 মিনিট। তাহলে একটা সিকিউ লিখবার জন্য বরাদ্দ সময় কত? 20, 21 মিনিট লেখা আছে। পরীক্ষা লিখবার পরে সর্বশেষ গিয়ে 1 মিনিট তুমি রিভিশন দিবা, এই হলো 21 মিনিট। ক্লিয়ার? তাহলে আমরা এখন একটু দেখতে চাই একটা সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা কিভাবে পারফর্ম করব। এই বুঝতে পারছো? তুমি যখন পরীক্ষার খাতায় প্রশ্ন নিয়ে বসবা, প্রথম তুমি প্রশ্ন পড়বা, এরপরে উদ্দীপক পড়বা। দেখো এখানে একটু সম্পর্কটা দেখিয়ে দিই। দেখো আমি কিন্তু 4র্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন করেছি, মালিকানা ভিত্তিক ব্যবসায়। তোমরা জানো মালিকানা ভিত্তিক ব্যবসায়ের আংশিক আছে, এক মালিকানা অংশীদারি, যৌথ মূলধনী, এই 3 প্রকার আছে। এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। কি লেখা আছে? ক, খ, গ, ঘ। এটি হচ্ছে জ্ঞানমূলক, এটি হচ্ছে অনুধাবনমূলক, এটি প্রয়োগমূলক, এটি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এই বুঝতে পারছো? এখানে 1টা জ্ঞান, এখানে 2টা জ্ঞান, এখানে 3টা জ্ঞান, এখানে কত? 4টা জ্ঞান। এই অনুযায়ী নম্বর বরাদ্দ আছে। ক্লিয়ার বাচ্চারা? বুঝতে পারছো? এখন আসো ক এবং খ, মাইন্ডেড। ক এবং খ কোন অধ্যায় থেকে করা হবে? গ এবং ঘ যে অধ্যায় থেকে করা হয়েছে, ক এবং খ ওই অধ্যায় থেকে করা হবে। বলো তো দেখি, এই গ এবং ঘ যদি হয় আমার মালিকানা ভিত্তিক ব্যবসায়, আমি যদি অন্য কোনো চ্যাপ্টারকে না আনি, তাহলে ক খ আমাকে এই প্রশ্ন থেকেই হবে। বুঝতে পারছো? কথা বলো না, একটু সবাই একটু বুঝে নাও, এটা স্পেশাল ক্লাস যেহেতু। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করি যে এই প্রশ্ন ক এবং খ উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই। এই প্রশ্নের উত্তর কি উদ্দীপকে আছে? ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দক্ষতার যে প্রশ্ন, এগুলোর উত্তর উদ্দীপকে নেই, কিন্তু উদ্দীপকের সাথে একটা অন্য সম্পর্ক আছে, যে গ এবং ঘ যে অধ্যায় থেকে, ক খ ওই অধ্যায় থেকে করার নিয়ম আছে। এই বুঝতে পারছো? এনসিটিভির নিয়ম আছে। তাহলে আমরা এখন একটু দেখার চেষ্টা করি এই ক এবং খ এর উত্তর কিভাবে লিখবো। এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? ফাইন। এক মালিকানা ব্যবসার মূল উদ্দেশ্য কি? এক মালিকানা ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। তুমি উত্তরটা কিভাবে লিখবা? শুরু করবা যে 1 নং প্রশ্নের উত্তর। তোমরা কি একটু কালার দেখতে পাচ্ছ? কি কোন কালার এটা? ব্লু। ব্লু পেন দিয়ে লেখা, তাই না? তোমাদের কাছে পরামর্শ থাকবে যে তুমি যখন একটা প্রশ্নের উত্তর শুরু করবা, সম্পূর্ণ নতুন পেজ থেকে শুরু করবা। একটা প্রশ্ন ক খ গ ঘ, একটা উদ্দীপক রিলেটেড 4টা প্রশ্ন, এর 1 নম্বর ক শুরু হবে সম্পূর্ণ নতুন পেজ থেকে। কত পেজ থেকে? আগের প্রশ্নের উত্তর মনে করে শেষ হয়েছে লাস্ট পেজের অর্ধেকে, তুমি কি নতুন একটা ক্রিয়েটিভ কোশ্চেন কি ওই পেজ থেকে শুরু করবা? নতুন প্রশ্ন, নতুন পেজ থেকে শুরু করবে। আমরা লিখেছি এক মালিকানা ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। তার আগে দেখো আমি লিখেছি 1 নং প্রশ্নের উত্তর। লিখবার পরে আবার আমি লিখেছি 1 এর ক।
তোমরা অনেকেই লেখো শুধু ক, তারপরে পেজে খ, তারপরে গিয়ে গ, তারপরে গিয়ে ঘ। যারা এক্সামিনার তোমার খাতা দেখবে, ধরো ক নাম্বার তো এটার সাথেই আছে, কিন্তু যখন পেজ টার্ন ওভার করবো তখন খ নাম্বার দেখার জন্য আবার দেখতে হবে যে আসলে কত নম্বরের খ না গ। এই জন্য এক্সামিনারকে হেল্প করবা, দ্রুত যেন ওনারা খাতা দেখতে পায়। এই জন্য প্রত্যেকবার তুমি একের ক লিখবা, এক ক ব্র্যাকেটে লিখবা, এক খ, এক গ, এক ঘ। কোন পেন দিয়ে লিখবা? ব্লু পেন। এইটুকু ব্লু পেন। এরপর আসো, এই প্রশ্নের কিওয়ার্ড কোনটি? মুনাফার্জন। এই শব্দ দুটা বা একটা তুমি ব্লু পেন দিয়ে লিখতে পারো। এটা কি বাধ্যতামূলক? না, ঐচ্ছিক, কিন্তু স্পষ্ট করা, হাইলাইট করা, এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছো? তাহলে নেক্সট আমরা, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছো স্যার? তাহলে নেক্সট হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। কি আছে দেখো তো, কি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন কোন পদ্ধতিতে ঘটে? দেখো, এই প্রশ্নের উত্তর সরাসরি আমি প্রশ্ন বই থেকে নেইনি, বইয়ের যে ব্যাখ্যা লেখা আছে সেখান থেকে আমি নতুন একটা প্রশ্ন তৈরি করেছি। তুমি যা জ্ঞানমূলক অংশগুলো শিখেছো সেটি এবার প্রয়োগ করবা আমি যে প্রশ্নটা করেছি। ঠিক আছে তো? আরেকটু বেশি, ঠিক আছে, ম্যাক্স। ওকে, তাহলে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন কোন পদ্ধতিতে ঘটে? এবার প্রশ্ন করব, কেউ বলতে পারবা? কে বলতে পারবে? এবার দেখো, বিলোপ সাধনে গিয়ে আমরা চলে যাচ্ছি নির্দিষ্ট, এখানে দেখো উপরে কি লিখেছি? এক খ। কোন পেন দিয়ে লিখেছি? ব্লু পেন। তারপরে এটার যে উত্তর সেটা কি দিয়ে লিখেছি? ব্লু পেন, রাইট? এবার আসো উত্তরটা কেমন হবে, যে খ নাম্বার, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন বিশেষ ঘটনা সাপেক্ষে ঘটে থাকে। আমরা জানি বিশেষ ঘটনা সাপেক্ষে কয়টা ঘটনা আছে? চারটা। কয়টা ঘটনা আছে বলো দেখি? চারটা। একটা হলো নির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো অংশীদারি ব্যবসায় গড়ে ওঠে, যেমন বাণিজ্য মেলায় শুধু একটা স্টল দেব, মেলা শেষ, ব্যবসা শেষ। নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যদি গঠিত হয়, সময় অতিক্রান্ত হলে ব্যবসা বিলোপ সাধন ঘটবে। নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবিত হলে ব্যবসা বিলোপ সাধন ঘটবে। আর যদি কোনো একজন অংশীদার দেউলিয়া হয়ে যায়, ব্যাংক্রাপসি, ইংলিশ ভার্সন, ব্যাংক্রাপসি, দেউলিয়া হয়ে যায়, আর কোন একজন অংশীদার যদি মারা যায়, কয়জন? কয়জনের কথা বলেছি? একজন। এই চারটাই হচ্ছে বিশেষ ঘটনা। চারটা কি বিশেষ ঘটনা? তাহলে এই যে নির্দিষ্ট অংশীদারি মানে নির্দিষ্ট উদ্দেশ্য নির্দিষ্ট সময় ভিত্তিতে যে ব্যবসা গড়ে ওঠে সেটি হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। এই উদ্দেশ্য অর্জন হলে, সময় অতিক্রান্ত হলে ব্যবসা বিলোপ সাধন করবে। এটা হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। এই যে আমি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, তুমি জ্ঞানের থেকে তুমি লিখলা, কেন লিখলা? তার দ্বিতীয় প্রায় অনুধাবনের জায়গায় তোমাকে লিখতে হবে। কি লিখবে? জ্ঞানে যে বিশেষ ঘটনা সাপেক্ষে লিখলা তার ব্যাখ্যা তোমাকে এখানে লিখতে হবে। কি লিখবা? মাঝখানে দেখো, এটি হচ্ছে জ্ঞানের অংশ, এটি কোন অংশ বলো? অনুধাবন। জ্ঞান এবং অনুধাবনের মধ্যে একটা স্পেস দিবা। কতটুকু স্পেস দিবা? অন্ততপক্ষে এক লাইন লেখা যায় এমন একটা স্পেস দিয়ে বলবা, এই একটা প্যারা, এই একটা প্যারা, কি তাই না? তাহলে কি লিখছি? যে অংশীদারি ব্যবসায় একটি নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় বা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়, উদ্দেশ্য অর্জিত হয়ে গেলে বা সময় অতিক্রান্ত হয়ে গেলে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটে। ওই অংশীদারি ব্যবসা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। এই বুঝতে পারছো? তাহলে এই অংশীদারি ব্যবসায়ের আইন 1932 সালে অংশীদারি আইনের 42 ধারার ব্যাখ্যা অনুযায়ী এই ধরনের অংশীদারি ব্যবসায় সময় অতিক্রান্ত হলে বা উদ্দেশ্য অর্জিত হলে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন ঘটবে। কোন ঘটনা সাপেক্ষে? বিশেষ ঘটনা সাপেক্ষে। বুঝতে পারছো? আমি কি বাড়তি কথা আরো লিখেছি? আর কিছু লিখি নাই, কিন্তু আরেকটা জায়গায় লিখেছি আরো দুইটা কারণ আছে যে এছাড়াও যদি কেউ দেউলিয়া হয়ে যায় একজন ব্যক্তিকে নির্দেশ করছে, যদি কেউ মৃত্যুবরণ করে একজনকে নির্দেশ করছে, তাহলে এটি একটি বিশেষ ঘটনা, এর প্রেক্ষিতে অংশীদারি ব্যবসা বিলোপ সাধন ঘটবে। এটিকে বুঝতে পারছো? তাহলে 2 নম্বরের একটি প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর তুমি লিখবা এভাবে দুটি পারায়। এবার আসো, আমার উদ্দীপক কি লেখা আছে? প্রশ্ন আগে পড়বো তারপরে উদ্দীপক, নাকি উদ্দীপক আগে তারপরে প্রশ্ন? প্রথম প্রশ্ন পড়বা,
তারপরে উদ্দীপক পড়বা, তাহলে প্রশ্ন পড়ার সাথে সাথে উদ্দীপক পড়েই তোমার উত্তর সাথে সাথে ধরা পড়বে। এই বুঝতে পারছো? নইলে উদ্দীপক পড়ার পরে আবার যখন প্রশ্ন পড়বা তার উত্তর খুঁজে বের করতে আবার তোমাকে উদ্দীপক পড়তে হবে। এই বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে প্রথম কি পড়বা? প্রশ্ন। এই প্রথম প্রশ্ন না উদ্দীপক? প্রশ্ন। ক্লিয়ার? প্রশ্ন কিভাবে? যে রফিক ও শফিকের প্রথম পর্যায়ের ব্যবসা সংগঠন এর ধরন ব্যাখ্যা করো। তাহলে আমি চাই ব্যবসা সংগঠনের ধরন বের করতে চাই। ব্যবসা সংগঠনের ধরন কি কি আছে বলো দেখি? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী। কি কি আছে? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধনী, এর মধ্যেই তো হবে। এবার দেখি রফিক ও শফিক দুই বন্ধু চুক্তির ভিত্তিতে, কিসের ভিত্তিতে? শুধু এই শব্দ দিয়ে যদি আমরা উত্তর বের করতে চাই, কোন অংশীদারি, কোন ধরনের ব্যবসায়? রাইট, অংশীদারি ব্যবসায়, তাই না? তাহলে চুক্তির ভিত্তিতে ওষুধ তৈরি কারখানা তৈরি করে, উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হয়, তিনি দিন দিন চাহিদা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকরণে সমস্যা হচ্ছে। এই পর্যন্ত আমরা পড়লাম। এগুলোর উত্তর তাহলে কিভাবে লিখবা? এই দেখো, রফিক ও শফিকের প্রথম পর্যায়ের ব্যবসা সংগঠনটি হলো কি বলো দেখি? অংশীদারি ব্যবসায়। কি দিয়ে লিখেছি? কি দিয়ে লিখেছি? ব্লু পেন। সেশন শেষে আমি প্রশ্ন করব, প্রশ্ন উত্তর সেশন থাকবে। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা ব্লু পেন দিয়ে লিখবো। কেন? হাইলাইট, বাধ্যতামূলক না। দেন তুমি কেন অংশীদারি ব্যবসায় বললা? আরো তো ব্যবসা আছে, তুমি কি দেখে তুমি বুঝলা? এইবার তার ব্যাখ্যা দিবা দ্বিতীয় পারায়। এটা হচ্ছে অনুধাবন, রিয়েলাইজেশন, কম্প্রিহেনশন। কি বলা হয়? কম্প্রিহেনসিভ টাইপ নলেজ। বুঝতে পারছো? বৈধ উপায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রথম কি শব্দ লাগিয়েছি? দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে কথা বলতেছে যে ব্যবসায় গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি। তাহলে উদ্দীপকে আমরা চুক্তি পেয়েছি। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসায় বলে। তাহলে এ ব্যবসায় যৌথভাবে বা সবার পক্ষে, তাহলে আমরা কি দেখলাম? তুমি কতটুকু লিখবা? বাড়তি লেখার সুযোগ আছে? এই বাড়তি লেখার সুযোগ আছে। যদি কেউ লেখে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, যৌথ মূলধনী ব্যবসা, সবগুলোর ব্যাখ্যা এখানে দেয়, তাহলে বেশি লেখার কারণে, অপ্রাসঙ্গিক লেখার কারণে তোমার নম্বর কমে যেতে পারে। এই বুঝতে পারছো? ক্রিয়েটিভ কোশ্চেনে টু দা পয়েন্ট লিখতে হবে। 3 মার্কের জন্য 3 পেজ লিখবা? এই 3 পেজ লিখতে হবে না, প্রশ্ন যা চেয়েছে তাই লিখতে হবে, এর বাইরে লেখার কোনো সুযোগ নেই। তাই আমি লিখেছি এছাড়া ব্যবসায় লাভ করতে অংশীদারদের চুক্তির মাধ্যমে সম্পূর্ণ হয়। এইটুকু হচ্ছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য উপস্থাপন করলাম। এবার তুমি প্রয়োগ করবা কোথায়? যে উদ্দীপকে যা তথ্য দেওয়া আছে তার সাথে আমি যা বলেছি তার ম্যাচিং মিলাবো। কি? উদ্দীপকের রফিক ও শফিক চুক্তির ভিত্তিতে ওষুধ তৈরি কারখানা গঠন করেছেন। এই চুক্তি তাদের অংশীদারি ব্যবসার প্রধান ভিত্তি। এটির মাধ্যমে, অর্থাৎ এই চুক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনার যাবতীয় বিষয়, যেমন মূলধন সরবরাহ কেমন হবে, কি লাভ ক্ষতি কিভাবে বন্টিত হবে, পরিচালনা কিভাবে হবে, ইত্যাদি বিষয়গুলো এই চুক্তির উপর ভিত্তি করে পরিচালিত হবে, গঠিত হবে, তাই না? এই বৈশিষ্ট্যগুলো অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্যের সাথে মিলে যায় কিনা? যায়। তাই শেষে বলবা, এটা একটু প্রমাণ করার বিষয় যে হ্যাঁ আমি যা বলেছি আর উদ্দীপকে যা আছে তার সাথে মিলে যায় বৈশিষ্ট্য, যা অংশীদারি ব্যবসায় জ্ঞানী যা লিখেছে তার বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। তাহলে তুমি সর্বশেষ লিখবা প্রথম পর্যায়ের অংশীদারি ব্যবসায় গঠন করেছিলেন মিস্টার রফিক ও শফিক। কোনো প্রশ্ন আছে? এটার জন্য হলো 3টা দক্ষতার স্তর আছে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগের প্রয়োগ। প্রয়োগ কোথায় করব? উদ্দীপকে যা আছে তাই এই স্তরে লিখবা, উদ্দীপকে দেখা যায় বা উদ্দীপকের মিস্টার রফিক করিম যা লেখা আছে তাই লিখবা। ক্লিয়ার? এবার আসো আমরা ঘ নম্বর প্রশ্নের কোন দক্ষতার বলো? উচ্চতর দক্ষতা, মানে হায়ার স্কিল, এফিসিয়েন্সি। ওকে, কি লেখা আছে? উদ্দীপকের সংগঠনটির ধরন পরিবর্তন করায়। এবার একটা ধরন পরিবর্তন হয়েছে। রফিকদের প্রতিষ্ঠানটি দেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে। কেমন? এই যে
কি বলেছে? আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্যবসা সম্প্রসারণ আধুনিকায়নের সমস্যা হচ্ছে, তাই তারা সংগঠনের ধরন পরিবর্তন করে 1994 সালের আইন অনুযায়ী একটা ব্যবসা সংগঠন গঠন করেছে। বলো এটি কোন ধরনের ব্যবসা সংগঠন? যৌথ মূলধনী ব্যবসায়। কিভাবে বুঝলাম? যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি বুঝতে পারবা। এবার তার উত্তর কিভাবে লিখবো আমরা? ওনারা বলেছেন যে অর্থনীতিতে বেশ বড় ভূমিকা রাখবে, তাই না? তাহলে উদ্দীপকের রফিকের পরবর্তীতে যৌথ মূলধনী ব্যবসা গঠন করেছেন। তুমি বুঝেছিলে না যৌথ মূলধনী ব্যবসা গঠন করেছেন? তাহলে এই যৌথ মূলধনী ব্যবসা এটা হাইলাইট করবা, যা দেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখবে। এরপরে তুমি জ্ঞানের জায়গায় তোমার জ্ঞানে আসলো কি? এটা যৌথ মূলধনী। অনুধাবনে তুমি ব্যাখ্যা করবা নিজে থেকে কেন যৌথ মূলধনী এবং যৌথ মূলধনী ব্যবসার কি কি বৈশিষ্ট্য আছে। এই বুঝতে পারছো? যৌথ মূলধনী ব্যবসার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো তুমি এখানে ব্যাখ্যা করবা। প্রয়োগে গিয়ে দেখাবা যে আমি অনুধাবনে যা ব্যাখ্যা করেছি তা আমার স্টেমের মধ্যে আছে। কি কি আছে বলো দেখি। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত চিরন্তন অস্তিত্ব সম্পন্ন ব্যবসায়ী সংগঠনকে যৌথ মূলধনী ব্যবসা বলে। আমি সংজ্ঞা দিয়েছি, তোমরা সংজ্ঞা দিবা? এই দিবা? তোমরা কি সংজ্ঞা দিবা? আমি দিয়েছি। তারপরে তুমি আরো বৈশিষ্ট্য লিখবা। কি কি? সাধারণভাবে বেশি মূলধন সংগ্রহ ও ব্যবসা সম্প্রসারণের জন্য যৌথ মূলধনী ব্যবসা গঠন করা হয়। ওদের টার্গেট হচ্ছে বেশি মূলধন সংগ্রহ। এই ব্যবসা বৃহৎ আয়তনের 2 মিনিটার হয়ে থাকে। ব্যাপক অর্থ উপার্জনের পাশাপাশি এতে বেশি সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। আরো দুইটা ব্যাখ্যা করা আছে, এটা নাম হচ্ছে প্রয়োগ, এটি হচ্ছে উচ্চতর দক্ষতা। তুমি নিজের জ্ঞানে এর গুরুত্ব উপস্থাপন করবা। এই বুঝতে পারছো? এই 4টা প্রশ্নের উত্তর পারফেক্টলি সিরিয়ালি লিখতে পারলে তুমি 4-এ 4 পাবা। 4-এ 4 পাবা। ঠিক আছে তো? প্যারা করে লিখবা সুন্দর করে। আর সর্বশেষ একটা ইনস্ট্রাকশন 1 মিনিটে শেষ হবে। দেখো তুমি অবশ্যই একটা স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে বামে এবং উপরে স্কেল কি দিবা? মার্জিন দিবা। 1 নং প্রশ্নের উত্তর 1-এর ক, খ, গ এগুলো ব্লু পেন দিয়ে লিখবা। হাতের লেখা স্পষ্ট হতে হবে, টাইপ করা হতে হবে, এটা ডাজেন্ট ম্যাটার। যেহেতু তোমার খাতার হাতের লেখা একজন এক্সামিনার পড়বেন। এবং লাইন থেকে লাইনের দূরত্ব, ফন্ট সাইজ, প্যারা থেকে প্যারার দূরত্ব অবশ্যই পরিমিত হতে হবে। অনেক সময় অনেকে কি করে এরকম গ্যাপ দিয়ে এখানে একটা লাইন এখানে একটা লাইন, এরকম না, পরিমিত। 1 লাইনের ভিতরে 1 লাইন আরেক লাইন, এই 2 লাইনের মধ্যে আর কোনো লাইন লেখা যাবে না, এমন একটা স্পেস রাখতে হবে। ওকে? তারপরে সময় ব্যবস্থাপনা ঠিক রাখবা এবং কালো কালির বল পয়েন্ট পেন ইউজ করবা, কোনো জেল পেন ইউজ করবে না, ইভেন ব্লু পেন ব্যবহার করার ক্ষেত্রেও। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই হচ্ছে ব্যবসা উদ্যোগ বিষয়ের প্রাথমিকভাবে প্রশ্নের কাঠামো, প্রশ্নের ধরন, উত্তর লেখন পদ্ধতি এবং ক্রিয়েটিভ কোশ্চেনের যে ধরনগুলো আছে সেগুলো নিয়ে। কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? কোনো প্রশ্ন আছে? তাহলে প্রশ্ন না থাকলে তোমরা নেক্সট যে পরীক্ষায় এটার প্রতিফলন দেখতে চাই, এই পরীক্ষায় তোমরা পারফেক্টলি উত্তর করবা। যেহেতু খাতা আমরাই দেখবো যে আমাদের যে সেশন নেওয়ার সাকসেস হবে, দেখবো যে যদি তোমরা প্রয়োগ করতে পারো পরীক্ষার খাতায়। ঠিক আছে? তাহলে কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা শেষ করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আবার আমরা দেখবো যে নেক্সট কোনো সেশনে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।